নমস্কার, করোনার আবহে বাংলা এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। করোনার আবহে বাংলা আক্রান্তের সংখ্যাও ক্রমবর্ধমান, মৃতের সংখ্যাও ক্রমবর্ধমান। পার্সেন্টেজ ওয়াইজ হিসাবে যদি আমরা এখন এটাকে চর্চায় আনি তাহলে দেখা যাবে যে নিঃসন্দেহে এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা অনেকটাই সফল হচ্ছে, কিন্তু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এবং তার মধ্যে দিয়েই আজ নির্মলা সীতারামনের যে ঘোষণা, সেই ঘোষণা কিন্তু একটা নিঃসন্দেহে যে সোশ্যাল ডিস্ট্যান্সিং বা জোনগুলোকে যেভাবে আর কি বিন্যাস ঘটানো হয়েছে তার উপর একটা কিন্তু প্রভাব পড়তে চলেছে। এই কারণেই বলছি যে অর্থনৈতিকভাবে এটা নিঃসন্দেহে আগামী দিনে যখন বাজার পোস্ট কোভিড ভারতবর্ষের বাজারকে অনেকটা খুলে দেওয়ার এবং উৎপাদনমুখী করার জন্য উৎপাদন শিল্পের উপর যেরকমভাবে জোর দেওয়া হয়েছে, অর্থাৎ ভারত যে প্রশ্নটা উঠেছিল যে পিপি স্যুট নিয়ে বা সামান্য টেস্ট যেগুলো কিট নিয়ে, যে ভারত কি এগুলো কিছুই বানাতে পারে না, অথচ এককালে তো এগুলো সবই ভারতবর্ষ। ম্যানুফ্যাকচারিং সেক্টর থেকে যে একটা বড় রকমের ঘুরে যাওয়া, সেই বিষয়টা কিন্তু আজকে যেভাবে আর কি প্যাকেজের ঘোষণা, গতকাল 20 লক্ষ কোটি টাকার যে প্যাকেজের ঘোষণা, আজকে শিল্প এবং মধ্যমবর্গীয় শিল্প, মাইক্রো ইউনিট এবং সেটাকে বলা যেতে পারে একটা আমূল সংস্কারের দিকে নিয়ে গেছেন। কতটা বেনিফিট কী হবে সেগুলো নিঃসন্দেহে আমরা ভবিষ্যতে দিকে আমরা তাকিয়ে অবশ্যই থাকবো। তবে একটা বিষয় ঠিক, এতে একটা কিন্তু দৌড়ঝাঁপ বাড়বে, অন্য ধরনের একটা দৌড়ঝাঁপ তৈরি হবে এবং এই দৌড়ঝাঁপের ফলে কিন্তু কোনোভাবেই যেন করোনার বিপদকে আমরা ভুলে না যাই, এটাও কিন্তু খুব জরুরি। তার কারণ হচ্ছে ভারতের প্রগতি যেমন এই ক্ষেত্রে একটা খুব জরুরি বিষয়, তার সাথে সাথে কিন্তু জীবন রক্ষা করার লড়াইটাও কিন্তু চালিয়ে যেতে হবে। এরকম একটা পরিস্থিতিতে আমরা প্রথমে একটু একটা প্রতিবেদনকে নিচ্ছি। প্রতিবেদনে আমরা দেখে নেব যে প্রধানমন্ত্রীর যে ঘোষণা বা নির্মলা সীতারামন কি ক্রাক্সটা তিনি বলতে চেয়েছেন, অর্থাৎ একদম সারসংক্ষেপে এই করোনার আবহে, সেই বিষয়টাকে আমরা একটু প্রথমে প্রতিবেদন আকারে দেখব। 24শে মার্চ রাত 8টায় দেশ জুড়ে 21 দিনের লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। এরপর আরও 2 দফায় লকডাউনের মেয়াদ বেড়েছে। দ্বিতীয় দফায় 19 দিন, তৃতীয় দফায় 14 দিন, যা শেষ হতে চলেছে রবিবার। এরপর চতুর্থ দফার লকডাউনেরও ইঙ্গিত দিয়ে রেখেছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে ঘোষণা করেছেন 20 লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজে। 20 लाख करोड़ रुपए का एक पैकेज 2020 में देश की विकास यात्रा को 20 लाख 2020 में। When he says Atmanirbhar Bharat, it is not to look inwards and cut India to become an isolationist country. It certainly talks about a confident India which can rest on its strengths and also be able to contribute to the globe, the way in which the Prime Minister rightly pointed out. The production of PPE and masks and also ventilators to an extent has rapidly grown within these 40 days. লকডাউনের এই পর্বে সংক্রমণকে বেড়ে দিতে সব রকমের চেষ্টা করেছে রাজ্য সরকারগুলি। মাস্ক পরা, দূরত্ব বজায় রাখা সহ বিভিন্ন নিয়মের কথা জানানো হয়। দেশবাসীর সিংহভাগই তা মেনে চলেছেন। বিয়ারা কেউ তা অমান্য করায় উদ্বাস করেছেন, সেটাই সত্যি। নজর রাখা যাক লকডাউন পর্বে ভারতে সংক্রমণের বার বৃদ্ধির দিকে। জানুয়ারি মাসে ভারতে প্রথম করোনায় সংক্রামিতের সন্ধান মেলে কেরলে। 25শে মার্চ লকডাউনের প্রথম দিনে ভারতে মোট সংক্রমিতের সংখ্যা ছিল 606 আর মারা গিয়েছিলেন 10 জন। 3রা এপ্রিল লকডাউনের 10ম দিন, ভারতে আক্রান্ত 2547, ভারতে মৃত 62। অর্থাৎ এই 10 দিনে ভারতে আক্রান্তের সংখ্যা 4 গুণ বেড়েছে, মৃত্যু 6 গুণের বেশি। 13ই এপ্রিল লকডাউনের 20তম দিন, ভারতে আক্রান্ত 9352, মৃতের সংখ্যা বেড়ে 324। বোঝাই যাচ্ছে এই পর্বে কতটা আতঙ্ক ছড়িয়েছে করোনা ভাইরাস। লকডাউনের 30তম দিন 23শে এপ্রিল ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় 21700 আর মৃতের সংখ্যা 324 থেকে বেড়ে 686, অর্থাৎ 10 দিনে 364 জনের মৃত্যু।
লকডাউনের 40তম দিন ছিল গত 3রা মে। ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে 40,263 ও মৃতের সংখ্যা 1,306। তথ্য অনুযায়ী মে দিবসের দিনেই ভারতে মৃতের সংখ্যা হাজারের সীমা পার করেছিল। 13ই মে লকডাউনের 50তম দিন। ভারতে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে 74,281 এবং মৃতের সংখ্যা 2,000 অতিক্রম করে 2,415। বিশেষজ্ঞরা বলছেন, ভারতে কোটিতে 3 জন প্রাণ হারিয়েছেন করোনায়। লকডাউনের ফলে অনেকটাই প্রতিহত করা হয়েছে সংক্রমণকে। যা না হলে করোনাকে বেরি পড়ানো সম্ভব হতো না। তবে এখনো অনেকটাই পথ চলা বাকি আরো অনেক পরীক্ষা। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। আমরা দেখলাম ছবিটা এই মুহূর্তে কি জায়গায় দাঁড়িয়ে রয়েছে, মানে সংক্রমণ কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মৃতের সংখ্যাও ভারতে 2,417-র মতো এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে। উদ্বেগের বিষয়, চিন্তার বিষয়। আবার অন্যদিকে একটা প্রশ্ন ছিল, তাহলে কি থমকে যাবে এই প্রশ্নে? জীবিকার প্রশ্ন যেখানে রয়েছে, আগামী ভারত, যেটা আত্মনির্ভর ভারতের কথা বলেছেন প্রধানমন্ত্রী, সে আত্মনির্ভর ভারতের ক্ষেত্রে প্রথম দিনে, এবং এটা দফায় দফায় নির্মলা সীতারামন আসবেন, প্রথম দিন কৃষি বা কৃষক নিয়ে কিছু নেই, পুরোটা আছে মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প এবং মাইক্রো ইন্ডাস্ট্রি। তবে মাঝারি শিল্পের ক্ষেত্রে প্রায় 50,000 কোটি টাকা সেখানে কিন্তু, অর্থাৎ এখানে স্টক মার্কেটের কিন্তু এবার একটা ভূমিকা চলে আসবে। যারা হচ্ছে খুব ভালো মাঝারি শিল্পে কাজ করেছে, তারা আগামী দিনে 50,000 কোটি টাকা পর্যন্ত ইকুইটি শেয়ারের দিকে তারা যেতে পারবে। এই ঘোষণা রয়েছে। মাইক্রো ইন্ডাস্ট্রি বলতে আমরা যেটাকে এতদিন জানতাম, সেটারও কিন্তু যে টাকার পরিমাণ সেটা এতটা বৃদ্ধি করা হয়েছে, যেটা প্রায় এককালে স্মল ইন্ডাস্ট্রি হিসেবে ধরা হতো। স্মলের ক্ষেত্রেও কিন্তু বিরাট একটা সুযোগ আছে ঋণ নেবার, এবং হচ্ছে গ্যারান্টিমুক্ত ঋণ। এবং যে বিষয়টা রয়েছে আমাদের সামনে, শিল্পপতি, উদ্যোগী, এন্টারপ্রেনিয়ার যারা রয়েছেন, তারা আগামী দিনে একটা কিন্তু বড় সুযোগ পেতে চলেছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু লেবারদের ক্ষেত্রে যারা রয়েছেন, বিভিন্ন যারা শ্রমের ক্ষেত্রে যারা জড়িয়ে রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু কতগুলো সুযোগ আগেই ঘোষণা করা হয়েছিল। 3 মাস যে পিপিএফ দেওয়া হবে, সেই টাকার অঙ্কটা প্রায় 5,000 কোটি টাকার উপর। ভারতবর্ষে বহু সংখ্যক মানুষ তাতে উপকৃত হবেন। পুরোটা কেন্দ্রীয় সরকার বিয়ার করছেন। ইপিএফের ক্ষেত্রেও তাই। এমনকি ইনকাম ট্যাক্স রিটার্নের ক্ষেত্রেও নভেম্বরের মধ্যে জমা এবং অ্যাসেসমেন্ট ডিসেম্বরের মধ্যে কমপ্লিট। অর্থাৎ এই জায়গাটাও কিন্তু একটা দিক এগিয়ে দিল। অর্থাৎ এই সামনের সময়টা যেরকম অর্থনীতিকে একেবারে সঞ্জীবনী সুধায় যেরকম জাগিয়ে তুলে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্ন থাকছে, তেমনি কিন্তু করোনার থাবাটাও কিন্তু সমান তালে কিন্তু বিরাজমান। এরকম একটা পরিস্থিতিতে আজকে নির্মলা সীতারামনের বক্তব্যের পরেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাফ বলেছেন যে এটা একটা অশ্বডিম্ব। কেন অশ্বডিম্ব সেই বিষয়টাও নিশ্চয়ই আমরা জানতে চাইব, আর কেন এটা আগামী দিন ভারতকে এগিয়ে নিয়ে যেতে পারে সেই বিষয়টা আমরা আলোচনায় এবং বিশ্লেষণে রাখবো। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন একটু শুনে নেব। করোনাও থাকবে, অর্থনৈতিক জাগরণ, বাংলায় গ্রাম বাংলার জাগরণ করতে হবে। গ্রাম বাংলার অর্থনৈতিক জাগরণ না হলে মনে রাখবেন আগামী দিনে বাংলার অর্থনীতি বাঁচবে না। সারা ভারতবর্ষে কে কি করছে আমাদের দেখার দরকার নেই। করোনাকেও মোকাবিলা করবো, মানুষের পাশেও থাকবো। সাথে সাথে মনে রাখবেন এখন কোনো বেশি গ্যাদারিং হবে না। যেসব দোকানপাট খোলা হয়েছে বা আগামী দিনেও খোলা হবে, বা অর্ধেক লোক নিয়ে বাস চলবে, আমরা চালাই, আমরা সাবসিডি দিয়ে 20 জন করে নিয়ে চালাবো। কিন্তু প্রাইভেট বাস তো আমি যদি বলি 20 জন নিয়ে আপনি ওই ভাড়ায় চালান, ওরা অবাক শুনবে না। ওটা ওদের ব্যাপার, ওরা কি করবে, ব্যবসা সামলাবে সেটা ওদের। মানুষকে এত হেলাফেলা ভাবার কোনো কারণ নেই। রাজ্যগুলোকে নিষ্পেষণ করে, রাজ্যগুলোকে রাজনৈতিক দূষণ করে, রাজ্যগুলোকে অর্থনৈতিকভাবে সর্বনাশ করে দিয়ে ভারতবর্ষ কি করে দাঁড়াবে? ভারতবর্ষ তো দাঁড়াবে, রাজ্যগুলোই হচ্ছে তার পীঠস্থান, রাজ্যগুলো হচ্ছে তার পিলার। ফেডারেল স্ট্রাকচারে রাজ্যগুলো মনে রাখবেন প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করে, রাজ্যগুলোই মানুষকে বাঁচিয়ে রাখে, দুমুঠো চাল থেকে শুরু করে সব দেয়। আমরা 52,000 কোটি টাকা এমনিতেই পাই, তার 1 পয়সা তো দেয়া নেই, উপরন্তু কিচ্ছু পেলাম না। এটাই আপনাদের কাছে বললাম।
এবং অমিত মিত্র কিছুটা আপনাদের বলেছেন। এরপরে যদি আপনাদের কিছু কোয়েশ্চেন করার থাকে, আমি তো আই এম নট এ ফাইন্যান্সিয়াল এক্সপার্ট, বাট আমি যতটুকু বুঝতে পেরেছি অ্যাজ এ সাধারণ মানুষ, যেহেতু এটা গভর্নমেন্ট চালায়, কিছুটা অভিজ্ঞতা তো আছে। আর এই গভর্নমেন্ট চালাবার আগে আজকে মনে রাখবেন, আজকের দিনটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। মাটির সৃষ্টি, অর্থাৎ আজকে 2009 সালে, 2011 সালে 13ই মে আমাদের মামাটি মানুষের সরকার প্রথম ক্ষমতায় এসেছিল। তাই আজকে মাটির সৃষ্টি বলুন, কর্মসৃষ্টি বলুন, আর ভবিষ্যতের সৃষ্টি বলুন, যা আমরা করে দেখিয়েছি, যা আমরা করছি, এটা আমাদের কর্মদিগন্তকে উন্মোচন করবে। কিন্তু সাথে সাথে এটা ঠিক যে আমাদের গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে হবে, গ্রাম্য জীবনকে আরো বেশি অ্যাক্টিভেট করে যাতে গ্রামে গ্রামে অর্থনৈতিক বিপ্লব তৈরি হয়, গ্রামের মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করে গ্রামের মানুষ আগামী দিন শহরের মানুষকে ফিট করবে। তার কারণ শহরে চলবে কোথায়? একে তো লকডাউন, সব বন্ধ, তারপর লকডাউনের পর কি ভবিষ্যৎ, কি না আছে বিফোর, না আছে আফটার। এই পর্যন্ত আমার বলার ছিল, আমি বললাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কার্যত একটা শ্লেষ, না ছিল বিফোর, না ছিল আফটার। এবং আজকের দিন ঠিক কথায় 2011 সালে আজকের দিনেই বামফ্রন্ট, পূর্বতন বামফ্রন্ট সরকারকে পরাস্ত করে তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠা হয় আজকের দিনে। এবং সেই দিনে নির্মলা সীতারামনের এই ঘোষণা, এবং রাজ্যগুলো তার প্রাপ্যগুলো থেকে বঞ্চিত হয়েছে। কিন্তু এত বড় প্যাকেজ এবং সেটা কিভাবে ইমপ্লিমেন্ট হবে, রাজ্যগুলোর যদি সহযোগিতা না থাকে, সেক্ষেত্রে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে গিয়ে এটা থমকে যাবে কিনা, এইসব প্রশ্ন কিন্তু তিনি তুলে দিয়েছেন। বিষয়টা নিয়ে আমরা একটু বিতর্কের পরিসরে আমরা আসব। স্টুডিওতে রয়েছেন চন্দন ঘোষ চৌধুরী, যিনি কংগ্রেসের মুখপাত্র, ডক্টর পলাশ ব্যানার্জি অধ্যাপক, ওয়েবকুপার সদস্য, এবং তার সাথে পরবর্তী সময়ে দেবজিৎ সরকার যোগ দিচ্ছেন, ভারতীয় জনতা পার্টির নেতা, এবং সৌম্য দত্ত, যিনি স্টেট ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েট জেনারেল সেক্রেটারি। আমি প্রথমে একটু পলাশবাবুর কাছ থেকে জানতে চাইব। পলাশ, এই যে আজকে নির্মলা সীতারামনের ঘোষণা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, দুটো রাজনৈতিকভাবে তো একটা সবসময় চলে, কিন্তু সত্যি করোনা পরবর্তী ভারতের ক্ষেত্রে নির্মলা সীতারামনের ঘোষণা কি অর্থনীতিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে? একটা নতুন কিন্তু সংজ্ঞা তৈরি হবে, যেখানে মাইক্রো ইন্ডাস্ট্রি থেকে স্মল মিডিয়াম পুরো সংজ্ঞাটাই অন্য জায়গায় গিয়ে দাঁড়াবে। দেখুন, গতকাল রাত্রি 8টায় আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং আজকে 4টে মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি যা বলেছেন, তাতে আমাদের একটা সিনেমার একটা ডায়লগের কথা মনে পড়ছে। সেখানে সাম্প্রতিককালে একটি ভালো সিনেমা 3 ইডিয়েটস, আপনারা সবাই হয়তো দেখেছেন। সেখানে আমির খান, তাকে যখন ক্লাস থেকে বের করে দেওয়া হয়, তারপরে যখন তিনি ক্লাসে ঢুকে বইয়ের একটা সংজ্ঞা ব্যাখ্যা করেন অনেকগুলো শব্দের মধ্য দিয়ে, শেষে তিনি প্রফেসর ছিলেন, তিনি একটা কথায় বললেন, কেহেনা কেয়া চাতে হো। ঠিক একই রকমভাবে আজকে ভারতবর্ষের মানুষ তাদের ভাষাটা ব্যবহার করছেন, কেহেনা কেয়া চাতে হো। মুশকিলটা এখানেই, যা বলা হচ্ছে এবং যা বাস্তব আমরা দেখছি তার মধ্যে বিস্তর ফারাক। আপনি খেয়াল করে দেখুন, আজকে যে কটা বলেছেন নির্মলা সীতারামনজি, দেশের অর্থমন্ত্রী শুরুতেই বললেন 16টা পয়েন্ট উনি বলবেন, তার মধ্যে 6টা পয়েন্ট হচ্ছে স্মল, মিডিয়াম এবং মাইক্রো ইন্ডাস্ট্রিজের জন্য, বাকিগুলো বিভিন্ন সেক্টরের মধ্যে আছে। আমি জাস্ট কয়েকটা তুলে ধরবো, যারা দর্শক আছেন তারা সবাই হয়তো দেখেছেন সেই প্রেস কনফারেন্স, তার কয়েকটা উদাহরণ আমি তুলে ধরছি। তার মধ্যে একটা যে 20 লক্ষ টাকার কথা বলা হচ্ছে, আসলে কমার্সের ছাত্র ব্যালেন্স শিট মেলাই 20 লক্ষ টাকার হিসাবটা মেলাতে গিয়ে মেলাতে পারছিলাম না, সেই জায়গাটা সমস্যা তৈরি। 20 লক্ষ কোটি টাকা, ওই নির্মলা সীতারামনজির কথাটাই চলে এলো, উনি 20 লক্ষ টাকায় বলেছিলেন আসলে। তো যাই হোক, সেই 20 লক্ষ কোটি টাকার হিসাবটা ডান দিক বাঁ দিক অ্যাসেট লায়াবিলিটি মেলাতে পারছিলাম না। উনি যে কয়েকটা উদাহরণ তুলে দিচ্ছি কেন মিলছে না হিসাবটা, তার মধ্যে খেয়াল করে দেখুন, উনি বলছেন যে টিডিএস রেট, অর্থাৎ আপনার যদি কোনো ইন্টারেস্ট ইনকাম, ডিভিডেন্ড ইনকাম থাকে, তার একটা টিডিএস ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো করে নেয়, সেই টিডিএস এর রেটটা 25% স্ল্যাশড হতো। তার মানে একটা উদাহরণ দিয়ে বলি, যদি আপনার ইনকাম থাকে 1000 টাকা, আপনার যদি 100 টাকার ট্যাক্স দিতে হতো, টিডিএস কাটা হতো, এখন সেটা হয়তো 75 কাটা হবে। তার মানে আপনি 25 টাকা এক্সট্রা পেলেন। আগে পেতেন 900 টাকা, এখন পাবেন 925 টাকা। এই 25 টাকাগুলো যদি যোগ করি ভারতবর্ষের সমস্ত মানুষের যারা টিডিএস ইনকামটা করছেন ইন্টারেস্ট বা ডিভিডেন্ড এগুলোর থেকে, সেইটা যোগ করে দাঁড়াচ্ছে আপনার
টিডিএস এর ফলে একটা টাকার সংখ্যা দিয়েছেন, সেই সংখ্যাটা দাঁড়াচ্ছে প্রায় 50,000 কোটি টাকা। খেয়াল করে দেখুন, 20 লক্ষ কোটি টাকা যেটা বলা হচ্ছে তার মধ্যে 50,000 কোটি টাকা এমন আছে যেটা কিন্তু আপনাকে আলটিমেটলি পেমেন্ট করতে হবে। কিন্তু এই লকডাউন পিরিয়ডে কিছুটা সময় আপনার হাতে এক্সট্রা টাকা এলো। মানুষ যেটা বুঝেছিলেন ওই 15 লক্ষ টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার মতো, যে 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ মানে মানুষকে হেল্প করা হবে টাকার মাধ্যমে হোক, তার কর্মসংস্থানের মাধ্যমে হোক, সেই 20 লক্ষ কোটি টাকা ভারতবর্ষের সরকার খরচা করবেন সাধারণ মানুষের জন্য, ভারতবর্ষের মানুষের জন্য। কিন্তু কি দেখানো হচ্ছে, 50,000 কোটি টাকা আপনারই টাকা, আপনার কাছেই থাকলো, যেটা সরকার কিন্তু পরে নেবেন। ফলে এই ফর দ্য টাইম বিং আপনার কাছে থেকে গেল 2-3 মাসের জন্য, তাতে লাভটা কি হবে আলটিমেটলি? এই জায়গাগুলো কিন্তু মানুষকে বুঝতে হবে। কিছু কিছু জায়গাতে যেগুলো করা হয়েছে সেগুলো সম্পূর্ণ আই ওয়াশ, অর্থাৎ মানুষকে বোঝানো হচ্ছে এক, কিন্তু আলটিমেটলি বাস্তবতাটা কিন্তু অন্য। খেয়াল করে দেখুন, যেটা বলা হচ্ছে কনস্ট্রাকশন শিল্পের ক্ষেত্রে যে ব্যাংক গ্যারান্টি থাকে, যে মানিটা আপনাকে ব্যাংকে জমা রাখতে হয়, যে কাজটা আপনার অলরেডি কমপ্লিটেড সেই পোর্শনের জন্য ব্যাংক গ্যারান্টিটা তুলে নিলেন। ফলে তাদের কাছে কিছুটা টাকা ক্যাপিটাল চলে এলো, কিন্তু এই ক্যাপিটালটা তারা কিভাবে ব্যবহার করবেন, আদৌ কি মানুষদের যারা শ্রমিক আছে, যেটা আপনি দিয়ে শুরু করলেন, সেই মানুষগুলোর স্যালারির জন্য দেবেন? এই জায়গাগুলো কিন্তু ভাবার বিষয়। যেটা দরকার ছিল, যেটা অর্থনৈতিক উন্নয়নের জন্য মানুষের বিভিন্ন সেক্টরের যে মানুষগুলো আছেন, কৃষি থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে, তাদের কাছে যদি টাকাটা থাকে, তারা যদি টাকা খরচা করতে পারেন, কনজিউম করতে পারেন, তারপরে কিন্তু ইকোনমিটা ডেভেলপমেন্ট হবে, সেটা কিন্তু বলা হচ্ছে না। ফলে সম্পূর্ণটা ফাইন্যান্সিয়াল জাগলারি, সংখ্যা নিয়ে জাগলারি চলছে, এই জায়গাটাই সমস্যার। আমি চন্দন ঘোষ চৌধুরীর কাছ থেকে জানতে চাইব। সুজিত দা, এরকম একটা প্রসঙ্গে আলোচনা করবার জন্য অবশ্যই ধন্যবাদ। তার কারণ হচ্ছে যে আমরা একটা প্রসঙ্গর বিশ্লেষণে যাব, সেটা হলো যে আমরা যখন শুরু করি এই ধরনের আলোচনা, এটা হচ্ছে করোনার মধ্যবর্তী একটা সময়, পোস্ট করোনা কি হতে পারে। কিন্তু একটা ঘটনা আমাদের মাথায় রাখতেই হবে যে ভারতবর্ষের অর্থনৈতিক চালচিত্র একটা বিপজ্জনক অবস্থার মধ্যে আছে গত 1.5 বছর ধরে। আমরা জানি করোনার আগে থেকে যদি একটু ভাবা যায় যে আজকে এই বেল আউটের সাথে তার সংযুক্তিকরণের বিশেষ প্রয়োজন আছে কি না, আমি বলবো অবশ্যই আছে। কারণ ভঙ্গুর একটা ইকোনমি তৈরি হয়ে গেছিল, তার মধ্যে করোনার এই আবির্ভাব এবং তার প্রভাবে আজকে ভারতবর্ষের অর্থনৈতিক চিন্তা ভাবনার গতি প্রকৃতি বদলে যাচ্ছে। করোনা যেমন ভারতবর্ষের বা সারা পৃথিবীর মানুষের যে ভাবনা চিন্তা এবং ইভেন বেঁচে থাকার যে পরিধি, তার মধ্যে যেমন একটা পরিবর্তন আনতে চলেছে, ঠিক তেমনভাবে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রেও ঠিক এই একই পরিধি তৈরি হচ্ছে। কিন্তু এই বিপজ্জনক পরিধিটার জন্য আমি অবশ্যই কেন্দ্রীয় সরকারকে দায়ী করব। তার কারণ এটা করোনা প্রভাবের আগের ঘটনা। 45 বছরের সর্বোচ্চ বেকার, ব্যাংক সংযুক্তিকরণ এবং বিভিন্ন ক্ষেত্রে যেসব লোনস বা যে ডেফিসিট ইকোনমি, আমরা দীর্ঘ সময়ের জন্য বিভিন্ন সময় আমরা অ্যাডভাইস করেছি, ইকোনমিক এক্সপার্টসরা অ্যাডভাইস করেছেন, কিন্তু তাদের কথা শোনা হয়নি। আজকে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে সেই প্রসঙ্গের বা সেই অবস্থার মধ্যে যে শোচনীয়তা, তার রিফ্লেকশনটা কিন্তু আজকে আমরা আরও ব্যাপক আকারে পাচ্ছি। যদিও করোনাটা একটা সেফগার্ড হিসেবে কেন্দ্রীয় সরকার এবং কিছু ক্ষেত্রে রাজ্য সরকারও ব্যবহার করবার চেষ্টা করছেন। দেখুন, একটা কথা আমি যদি প্রথমেই বলি, মানে সেফগার্ড হিসেবে কেন বলছেন? আমি কেন বলছি আমি আসি। আমি দেখুন, একটা পাশাপাশিভাবে আমি কেন বলছি, করোনার আবহের বাইরে যখন আমরা ভাবছি তখন এই প্রসঙ্গটা ছিল প্রাসঙ্গিক, আজও এটা প্রাসঙ্গিক। কিন্তু এই করোনার প্রভাবে এই প্রাসঙ্গিকতার একটা নতুন মোড়ক দেওয়া হচ্ছে। আমি সেই কারণে বলছি সেফগার্ড। আপনি শুনুন একটা কথা, কেইনসিয়ান থিওরি বা কেইনসের থিওরি অনুসারে আমরা ইকোনমিক্সের ছাত্র হিসেবে বুঝি, প্রথম পৃথিবীর প্রতিটা দেশের প্রথম অর্থনৈতিক শর্ত হচ্ছে কনফিডেন্স, অর্থাৎ আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাস কার মধ্যে থাকবে? সাধারণ মানুষের মধ্যে থাকবে, সিস্টেমের মধ্যে থাকবে, এবং শুধু তাই না, সরকারি ক্ষেত্রে এই আত্মবিশ্বাস তৈরি করবার একটা ব্যাপকতা থাকবে। আমরা দেখেছি আত্মবিশ্বাস তৈরি করবার ক্ষেত্রে কমপ্লিটলি ফেলিওর ইভেন করোনার আগে। মানে এই আত্মবিশ্বাসটা কি মানে ভারতের আগে ছিল? অবশ্যই জনগণের ছিল লাস্ট এই 6 বছরে। দেখুন, আমি অবশ্যই আসি। কেন বলছি আত্মবিশ্বাসের প্রয়োজন? আমি কেন বলছি আত্মবিশ্বাসের প্রয়োজন? ভারতবর্ষ কি কোনোদিন মেনেছে? না 6 বছর ধরে। দেখুন আমি 6 বছরকে দেখুন, প্রাসঙ্গিকতার যে আবহ,
তাতে আপনাকে অবশ্যই 6 বছরকে রাখতে হচ্ছে, কিন্তু আমি 6 বছরের কথা বলিনি, আমি বলেছি 1.5 বছর 2 বছর ধরে ভারতবর্ষের অর্থনৈতিক হাল, এবং এটা আমরা খুব ভালো করে জানি কার সরকার কিভাবে এটা চলছে। এবং এই অর্থনৈতিক হালের জন্য আমি করোনার বাইরে থেকে বলছি, মানে করোনার আগের অবস্থা থেকে বলছি, যে আমাদের আত্মবিশ্বাস বা কনফিডেন্স অফ ইকোনমি এটা কিন্তু কমে গেছে, এটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই। এর পাশাপাশি যদি এর পাশাপাশি শুধু আমি সোজা আসছি একটা স্পেসিফিক জায়গায় আমি আসতে চাইছি। ধরা যাক মাইক্রো বা স্মল ইন্ডাস্ট্রি বা মিডিয়াম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এই যেটা বললাম 50,000 করে, ধরুন এরকম তো অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন এখন যারা মিডিয়াম স্কেলে রয়েছেন, 50,000 crore পর্যন্ত তাদের ইকুইটি, তারা কিন্তু পার্টিসিপেশন ওখানে যাবে, মানে কতটা লার্জ এক্সপানশনের দিকে তারা স্কোপটা পাচ্ছেন। এটা কি কনফিডেন্স নয়? দেখুন, এটা হচ্ছে একটা ফ্যাব্রিকেটেড বাবলস তৈরি করা হচ্ছে, এটা একটা ফ্যাব্রিকেশন। আমি কেন বলছি, দেখুন আপনি যদি এটা খুব ভালোভাবে বিচার করেন দেখতে পারবেন যে আমাদের এখানে গতকাল প্রধানমন্ত্রীর যে ভাষণটা ছিল 20 লক্ষ কোটি টাকা, যেটা আমাদের এক্সপ্যানশন বা আমাদের নতুনভাবে যে প্যাকেজটাকে দেওয়া হচ্ছে, এবং সেই প্যাকেজটা আমাদের অর্থনৈতিক ব্যবস্থাকে চাঙ্গা করবার উদ্দেশ্যে, তার মধ্যে আপনি যদি খুব ভালো করে ফলো করেন তাহলে দেখবেন যেসব ইনভেস্টমেন্টসগুলো বা যে ধরনের ক্যাটাপুলেশন যাকে বলি আমরা, যে ধরনের অ্যামাউন্টের আগে ঘোষণা করা হয়েছে এবং তার পরবর্তী সময় যে অ্যামাউন্টটা নতুনভাবে ঘোষিত হচ্ছে, তার মধ্যে ডিফারেন্সটা কিন্তু অ্যারাউন্ড 6 লক্ষ কোটি টাকা। 20 লক্ষ কোটি টাকার মধ্যে 14 লক্ষ কোটি টাকার একটা প্রারম্ভিক হিসাব কিন্তু আগে থেকেই ছিল। এটার পাশাপাশি আপনাকে আমি আরেকটা কথা বলি, যে প্রসঙ্গটা আপনার অবশ্যই আসবে, আপনি কনফিডেন্সের আপনি যে প্রসঙ্গটা বললেন, এখানে অবশ্যই এমএসএমইতে যে ইনভেস্টমেন্টটা হয়েছে, এই ইনভেস্টমেন্টটা কনফিডেন্সের একটা অঙ্গ, এখানে কোনো কিন্তু নেই। কিন্তু এই কনফিডেন্সটা আপনাকে অবশ্যই দেখতে হবে যদি মানি জেনারেশনটা পুয়ার শ্রেণীর ক্ষেত্রে, অর্থাৎ যেসব গরিব দরিদ্র শ্রেণীর ক্ষেত্রে বা মধ্যবিত্ত প্রারম্ভিক ক্ষেত্রে, মধ্যবিত্ত যারা, নিম্ন মধ্যবিত্ত যারা, তাদের যদি কোনোভাবে আমরা একটা এক্সপ্যানশন বা আমরা কোনো গ্রান্ট করতে পারতাম, তাহলে আমার মনে হয় ইকোনমি আরো বেশি চাঙ্গা হবে, এবং অবশ্যই এটা আত্মবিশ্বাসের একটা কথা হচ্ছে 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ আজকে উনি পরিষ্কার বলে দিয়েছেন, আজকে ক্ষুদ্র মাঝারি শিল্প, তার কারণ হচ্ছে একটা আত্মনির্ভর দেশ করতে গেলে মাইক্রো, স্মল, মিডিয়াম সেক্টর, এই তিনটে হচ্ছে একটা বড় পিলার। তার জন্য 3 লক্ষ কোটি টাকার আজকে প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এখনো কৃষক, মধ্যবিত্ত বা চাকরিজীবী অনেক সেক্টর বাকি আছে, এটা ক্রমশ ধাপে ধাপে এটাকে মানে বলবে। আমি পলাশের কাছে এটা জানতে চাইবো, না আপনারা থট প্রসেসের জায়গায় সুবিধা হবে। আমি বিশেষভাবে এই প্রসঙ্গেতেই আসছি যে আপনি যদি একটা অ্যাকাউন্ট এস্টাবলিশমেন্ট দেখেন তাহলে দেখতে পাবেন যে আমাদের প্রারম্ভিক ক্ষেত্রে 14 লক্ষ কোটি টাকা কিন্তু আমি আসবো হচ্ছে আমাদের মধ্যে স্টেট ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৌম্য দত্ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যাংকিং সেক্টরের ব্যক্তিত্ব তিনি রয়েছেন। সৌম্যবাবু, এই যে 3 লক্ষ কোটি টাকা প্যাকেজ স্মল, মিডিয়াম, মাইক্রো সেক্টরের জন্য, এবং 20 লক্ষ টাকা সামগ্রিক প্যাকেজের মধ্যে 3 লক্ষ কোটি টাকা একদম সরাসরিভাবে হচ্ছে সেখানে, এবং বিস্তীর্ণ মানে এখানে ছাড় দেওয়া হয়েছে, এটা কতটা মানে বাস্তবসম্মত পদক্ষেপ বলে মনে করেন, এবং কতটা এটা প্রভাব ফেলতে পারে আগামী দিনে? দেখুন, প্রথমে একটা জিনিস বুঝতে হবে, সরকারের যে সমস্ত প্যাকেজ ঘোষণা করা হচ্ছে বা অর্থনীতি চাঙ্গা করার জন্য যে সমস্ত নির্দেশিকা দেওয়া হচ্ছে, তা কিন্তু সমস্ত দেশের ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমেই কিন্তু যাচ্ছে। আর এই ব্যাংকিং ব্যবস্থার মধ্যে পুরোভাগে রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি। অবশ্যই আপনি যদি জনধন অ্যাকাউন্ট দেখেন, দেশে 38 কোটি জনধন অ্যাকাউন্টের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি প্রায় 31 কোটি, রিজিনাল রুরাল ব্যাংকগুলো প্রায় 6.5 কোটি। তার মানে সিংহভাগ হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি, এবং গ্রামীণ ব্যাংকগুলি এগুলি মূল ভাগে রয়েছে। তো এবারে যে প্যাকেজটা দেওয়া হচ্ছে, আমরা অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের পক্ষ থেকে আমরা কিছুদিন আগে প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি করেছিলাম যে অন্তত 5% অফ জিডিপি 10 লক্ষ কোটি টাকা ফিসকাল স্টিমুলাস দেওয়া হবে। এখন ফিসকাল স্টিমুলাসের ব্যাপারে কতগুলো ধোঁয়াশা রয়েছে। যেমন বলা হচ্ছে ব্যাংকের হাতে অনেক টাকা রয়েছে কিন্তু ব্যাংক দিচ্ছে না। কিন্তু একটা জিনিস আমাদের যেটা মনে হচ্ছে যে একটা কোথাও একটা ইনভেস্টার্স কনফিডেন্সের একটা জায়গা রয়েছে, যার জন্য ব্যাংকের কাছে লোকে টাকা নিচ্ছে না। কোনো একটা সংশয় নিশ্চয়ই আজকে শিল্পপতি তাদের মধ্যে রয়েছে, যারা ক্রেডিট অফটেকটা হচ্ছে না, যার জন্য ব্যাংক যারা এক্সট্রা টাকাটা রিজার্ভ ব্যাংকের কাছে রাখছে, গচ্ছিত রাখছে।
ফলে আজকে এই যে প্যাকেজটা ঘোষণা করা হলো, আজকে এই প্রথম আপনার যেটা বললেন যে অনেক ধাপের মধ্যে, আবার বলছি ব্যাংকের মাধ্যমে এটা হবে। আমাদের একটা অনুরোধ থাকবে, আমাদের আবেদন থাকবে যে আমরা যেন শুধু নাম্বার গেমের পেছনে না ছুটি, আমরা যেন প্রকৃত অর্থে যারা ব্যবসা করতে চাইছেন, যারা সুযোগ নিতে চাইছেন, তাদেরই আমরা সাহায্য করি। আমাদের যে সুজিত এইখানে ব্যাংকের অফিসার আছেন, একটু কথা বলে যদি নিয়ে আমি সুজিত, এই জায়গাটা ব্যাংকের অফিসার আছেন, উনি আরো ভালো বলতে পারবেন। সর্বভারতীয় নেতা আমার মনে কিছু একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা উনি হয়তো ভালো উত্তর দিতে পারবেন। যেটা খেয়াল করে দেখুন, আজকে যেটা করা হলো, স্মল, মিডিয়াম এবং মাইক্রো, এদের যে ডেফিনেশনটা পাল্টে দেওয়া হলো। তার মানে বড় যারা ব্যবসা করতেন, টার্নওভার বা ক্যাপিটাল যাদের বেশি ছিল, তারা এই ডেফিনেশনের মধ্যে ঢুকে গেলেন। এইবার আমার প্রশ্ন, আমি কাজ করতে গিয়ে দেখেছি মাইক্রো লেভেলে যারা জরির কাজ করেন বা ধরুন গয়নার কাজ করেন শিল্পের, তাদের ক্ষেত্রে তারা বহুবার আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন, জানিয়েছেন যে আমরা ব্যাংকের থেকে লোন পাই না। এবার আমার প্রশ্নটা হচ্ছে, এই যে সেক্টরগুলোকে ঢুকিয়ে দেওয়া হলো বড় ব্যবসাদারদের, 3 লক্ষ কোটি টাকার প্যাকেজের কথা বলা হলো, তারা কি আদৌ লোনটা পাবেন যারা একদম সত্যিই প্রান্তিক, নাকি ওই যে বড় শিল্পগুলো বা একটু বড় ধরনের ব্যবসাদার যারা, মানে যাদের পারফরম্যান্সটা একটা ফ্যাক্টর, মানে এই ক্ষেত্রে যে পারফরম্যান্সটা যদি খুব বেটার জায়গায় তারা তো তুলনামূলক 100 কোটি টাকার টার্নওভার, 50 কোটি টাকার টার্নওভার, তারা তো ব্যবসার একটু বড়। বলে এবার যারা একদমই জরির কাজ করেন, যারা সত্যিই খুব মানে প্রান্তিক মানুষ, তারা কি আদৌ লোনটা পাবেন? এই যে 3 লক্ষ কোটি টাকার প্যাকেজ বলা হচ্ছে। সৌম্যবাবু, দেখুন, যদি আপনারা মুদ্রা লোনের পরিসংখ্যান দেখেন, তাহলে দেখবেন যে প্রান্তিক মানুষরা প্রচুর লোন পেয়েছে। তো আমার মনে হয় যে উদ্দেশ্য নিয়ে এই লোনটা বাড়ানো হয়েছে, যদি প্রকৃত অর্থে কেউ ব্যবসা করতে চায় এবং ব্যাংকের কাছে তারা আবেদন রাখেন, আমার মনে হয় না যে, হয়তো খুব কম অংশের মানুষই হয়তো তাদের আবেদন নাকচ করা হবে, বেশিরভাগটাই গৃহীত হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। ওকে, আমাদের মধ্যে রয়েছেন ভারতীয় জনতা পার্টি যে যুব মোর্চার রাজ্য সভাপতি এবং বিজেপি নেতা দেবজিৎ সরকার। দেবজিৎ, 3 লক্ষ কোটি টাকার একটা প্যাকেজ আজকে ঘোষণা করা হয়েছে। অন্যদিকে কিন্তু আমরা যদি দেখি, একটা অদ্ভুত সিচুয়েশনসের মধ্যে যাব, এটা নিঃসন্দেহে একটা সেন্সেশন তৈরি করবে, দেশকে এগিয়ে যাওয়ার, আত্মনির্ভর হবার একটা প্রচেষ্টা যেমন এর মধ্যে পরিলক্ষিত হচ্ছে, আবার একটা করোনার বিপদও কিন্তু সঙ্গে সঙ্গে রয়েছে, মানে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। এরকম একটা ডুয়াল জায়গা দিয়ে কিন্তু দেশবাসীকে আগামী দিনে এগোতে হবে। নেতৃত্ব কেন্দ্রীয় সরকার দিচ্ছেন, নরেন্দ্র মোদী প্রথমে বলেছিলেন জীবন অগ্রাধিকার, এখন এই মুহূর্তে জীবিকা বা বিজনেসটা কিন্তু একটা অগ্রাধিকারের জায়গায় আসছে। কোথাও কি একটা শিফট হলো? সুজিত দা, প্রথমেই বলবো সবাইকে নমস্কার। 5,94,000 টাকা, 3 লক্ষ কোটি নয়, 5,94,000 টাকা টোটাল অ্যানাউন্সমেন্ট আজকে হয়েছে। সেটা একটু ভাগে ভাগে বলি। কোল্যাটারাল ফ্রি লোন হয়েছে 3 লক্ষ কোটি টাকার। সাবঅর্ডিনেট ডেট ফ্রি, মানে সাবঅর্ডিনেট ডেট ফর এমএসএমইস, মানে যেগুলো মিডিয়াম অ্যান্ড স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ, তাদের জন্য দিয়েছেন 2,000 কোটি টাকা। ইকুইটি ইনফিউশন থ্রু এমএসএমই ফান্ড 50,000 কোটি টাকা। ইপিএফ সাপোর্ট ফর বিজনেস, খুব জরুরি এটা, 2,500 কোটি। ইপিএফ কন্ট্রিবিউশন ফর বিজনেস অ্যান্ড ওয়ার্কার্স 6,750 কোটি। এনবিএফসিস, এইচসিস অ্যান্ড এমএফআইস 30,000 কোটি। পার্শিয়াল ক্রেডিট গ্যারান্টি স্কিম 45,000 কোটি। আর লাস্টের দুটো ডিআইএস সিওএম রিলিফ ফর কন্ট্রাক্টার্স 90,000 কোটি। টিডিএস টিসিএস রিডাকশন 50,000 কোটি। এই সব মিলিয়ে 5,94,000 কোটি টাকার রিলিফ দেওয়া হয়েছে। এইটা হচ্ছে ব্যাপার। এটাতে তো মারাত্মক ব্যাপার যে দেখুন, শুধুমাত্র কোল্যাটারাল, একটু আগে জিজ্ঞেস করছিলেন না যে সাধারণ মানুষ, আপনাদের একজন প্যানেলিস্ট বলছিলেন যে সাধারণ মানুষের কাছে কি এটা পৌঁছবে। দেখুন, কোল্যাটারাল ফ্রি লোন কাদের জন্য? কোল্যাটারাল ফ্রি লোন নিশ্চয়ই বৃহৎ শিল্পের জন্য নয়, সাধারণ মানুষের জন্যই। এমএসএমই ফান্ড 50,000 কোটি টাকা। বলছেন যে চা শিল্পকেও এমএসএমইর মধ্যে আনা হয়েছে এবং এরকম 10টি শিল্পকে আনা হয়েছে। হ্যাঁ, আমি একমত হচ্ছি, বৃহৎ শিল্পের অন্তর্গত 10টি শিল্পকেও একটুখানি ঘুরিয়ে এমএসএমইর মধ্যে আনা হয়েছে। কিন্তু সেখানেও এখানে যারা বৃহৎ শিল্প, মানে শুধু শিল্পপতি বৃহৎ তা নয়, তার আন্ডারে গাদা গাদা লোক চাকরি করে। চা শিল্প যারা জানেন, চা শিল্পে বহু লোক প্রান্তিক মানুষ, যে শব্দগুলি ইউজ হচ্ছিল, শব্দবন্ধটি, তারা কাজ করে, তারা সুযোগ পাবে। এই যে 5,94,000 কোটি টাকা বাজারে ঘুরবে, সেটা তো একটা খুবই ভালো জিনিস। এখন
যারা বিরোধী তাদের একটাই যুক্তি যে টাকাটা তুমি কেন সরাসরি এমএসএমইর কাছে পাঠাবে, কেন সরাসরি ব্যাংকগুলোকে নোডাল এজেন্সি বানিয়ে তাদের মাধ্যমে পাঠাবে, তুমি রাজ্যকে দিয়ে দাও, রাজ্য যাকে ভালো বুঝবে, সে যদি কোনো ভুয়ো ক্লাবকেও বোঝে তাকেই দেবে এবং সে বিলি করবে। দেখুন, দৃষ্টিভঙ্গির ফারাক হতেই পারে, কে কিভাবে চাইছেন সেটা ফারাক হতে পারে। আমার কাছে এবং সাধারণ মানুষের কাছে আমি মনে করি যাদের একটুখানি বোধ বুদ্ধি আছে তারা মনে করবেন যে যারা সরাসরি বেনিফিট পাবেন তাদের কাছে টাকাটা গেলে তাদের পক্ষে সবার পক্ষেই ভালো হবে। ওকে, আমি একটা ছোট্ট প্রশ্ন একটু রেখে একটু বিরতিতে যাব সৌম্যবাবুর কাছে। সৌম্যবাবু, এই 20 লক্ষ কোটি টাকা এটা কি মানে সমস্ত মানে রিজার্ভ ব্যাংক বা হচ্ছে সমস্ত ব্যাংক যে কনসোর্টিয়াম সমস্ত এই টাকাটা ঠিক কিভাবে এটার মানে সংস্থান হবে? আপনি বললেন যে ব্যাংকের কাছে পর্যাপ্ত টাকা আছে, অনেকে ঋণ গ্রহণে একটা অনীহা দেখা দিচ্ছিল। দেখুন, আমি এই 20 লক্ষ টাকা কোটি টাকার অঙ্কটা আমি এখন আমার কাছে পরিষ্কার নয়। সরাসরি 20 লক্ষ টাকা না রিজার্ভ ব্যাংক যে মাঝখানে যে স্টিমুলাসের কথা আছে সেই টাকাটা ধরা হয়েছে কিনা এই পরিসংখ্যান আমার কাছে এখনো পরিষ্কার নয়। কিন্তু একটা জিনিস আমি একটু বলছি, যেটা একটু যদিও আপনি যে প্রশ্ন সরাসরি করছেন, একটা উদ্বেগের যেটা কারণ যেটা হচ্ছে বিরতিতে যাওয়ার আগে, সেটা হচ্ছে লেবার লর উপরে যে পরিবর্তন আনার কথা ভাবা হচ্ছে। একটা জিনিস বুঝতে হবে, শ্রমিকরাও কিন্তু ক্রেতা। এভরি লেবার ইজ অলসো আ কনজিউমার, রাইট? ফলে এই যে রিগ্রেসিভ যে স্টেপগুলো নেওয়া হচ্ছে, যেমন ডিএ ফ্রিজ করার কথা বলা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি এবং পেনশনারদের, বা আরও যে লেবারের কথা, যে লেবার লগুলোর পরিবর্তনের আশঙ্কা আমরা করছি, তাতে কিন্তু একটা জিনিস মনে হয় যে রিয়েল ওয়েজ সাপ্রেসড হবে। রিয়েল ওয়েজ যদি সাপ্রেসড হয়, কনজিউমার ডিমান্ড কিন্তু বাড়বে না, এবং আমাদের অর্থনীতি চাঙ্গা করার জন্য যদি কোনো দাওয়াই বা ওষুধের প্রয়োজন হয়, তাহলে কিন্তু সমস্ত সেক্টরের একটা ডিমান্ড বাড়াতে হবে, আরও বেশি টাকা ক্রেতাদের হাতে দিতে হবে, যার মধ্যে শ্রমিকরাও কিন্তু একটা বড় অঙ্গ। আমি এই বিষয়টা দেবজি এবং খুব চন্দনবাবু এটা বলতে চাইছেন, প্রত্যেকের কাছে আসবে। একটা বিরতি নেব, একটা বিরতির পর ফিরছে খুব ইন্টারেস্টিং জায়গায় সৌম্যবাবু পয়েন্টারগুলোকে তিনি যেভাবে ল্যান্ড করিয়েছেন। আমি দেবজিতের কাছেও আসবো, খুবই সুবক্তা দেবজিৎ অবশ্যই। তবে একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।